একাদশ পর্ব। পিয়ারীর কাছে যে সত্য করিয়াছিলাম তাহা যে রক্ষাও করিয়াছিলাম, বাটি ফিরিয়া এই সংবাদ জানাইয়া তাহাকে চিঠি দিলাম। অবিলম্বে জবাব আসিল। আমি একটা বিষয় বারবার লক্ষ্য করিয়াছিলাম, কোনোদিন পিয়ারী আমাকে তাহার পার্টনার বাটিতে যাইবার জন্য পীড়াপিড়ি তো করেই নাই, সামান্য একটা মুখের নিমন্ত্রণ পর্যন্ত জানায় নাই। এই পত্রের মধ্যেও তাহার লেশ মাত্র ইঙ্গিত ছিল না। শুধু নিচের দিকে একটা নিবেদন ছিল, যাহা আমি আজও ভুলি নাই। সুখের দিনে না হোক, দুঃখের দিনে তাহাকে বিস্মৃত না হই, এই প্রার্থনা। দিন কাটিতে লাগিল। পিয়ারী স্মৃতি ঝাপসা হইয়া প্রায় বিলীন হইয়া গেল। কিন্তু এই একটা আশ্চর্য ব্যাপার মাঝে মাঝে আমার চোখে পড়িতে লাগিল। এবার শিকার হইতে ফিরিয়া পর্যন্ত আমার মন যেন কেমন বিমনা হইয়া গেছে, কেমন যেন একটা অভাবের বেদনা চাপা সর্দির মতো দেহের রন্ধ্রে রন্ধ্রে পরিব্যাপ্ত হইয়া গেছে। বিছানায় শুইতে গেলেই তাহা খচ খচ করিয়া বাজে। এটা মনে পড়ে সে দিনটা হোলির রাত্রি। মাথা হইতে তখনও আবিরের গুঁড়া সাবান দিয়া ঘষিয়া তুলিয়া ফেলা হয় নাই। ক্লান্ত বিবশ দেহে শয্যার উপর পড়িয়াছিলাম। পাশের জানলাটা খোলা ছিল, তাই দিয়া সম্মুখের অশ্বত্থ গাছের ফাঁক দিয়া আকাশ ভরা জ্যোৎস্নার দিকে চাহিয়াছিলাম। এতটাই মনে পড়ে। কিন্তু কেন যে দৌড় খুলিয়া সোজা স্টেশনে চলিয়া গেলাম এবং পাটনার টিকিট কাটিয়া ট্রেনে চড়িয়া বসিলাম, তাহা মনে পড়ে না। রাত্রিটা গেল, কিন্তু দিনের বেলা যখন শুনিলাম সেটা বার স্টেশন এবং পাটনার আর দেরি নাই, তখন হঠাৎ সেখানেই নামিয়া পড়িলাম। পকেটে হাত দিয়া দেখি উদ্বেগের কিছুমাত্র হেতু নাই। দুয়ানি এবং পয়সাতে 10টা পয়সা তখনও আছে। খুশি হইয়া দোকানের সন্ধানে স্টেশন হইতে বাহির হইয়া গেলাম। দোকান মিলিল। চূড়া, দহি এবং শর্করা সংযোগে অত্যুৎকৃষ্ট ভোজন সম্পন্ন করিতে অর্ধেক ব্যয় হইয়া গেল। তা যাক, জীবনে অমন কত যায়, সেজন্য ক্ষুণ্ণ হওয়া কাপুরুষতা। গ্রামে পরিভ্রমণ করিতে বাহির হইলাম। ঘণ্টাখানে ঘুরিতে না ঘুরিতে টের পাইলাম জায়গাটার দধি ও চূড়া যে পরিমাণে উপাদেয়, পানীয় জলটা সেই পরিমাণে নিকৃষ্ট। আমার অমন ভুরি ভোজন এইটুকু সময়ের মধ্যে এমনই পরিপাক করিয়া নষ্ট করিয়া দিল যে মনে হইতে লাগিল যেন 10-20 দিন তণ্ডুল কণাটিও মুখে যায় নাই। এরূপ কদর্য স্থানে বাস করা আর এক দণ্ড উচিত নয় মনে করিয়া স্থান ত্যাগের কল্পনা করিতেছি। দেখি অদূরে একটা আমবাগানের ভিতর হইতে ধূম দেখা দিয়াছে। আমার ন্যায় শাস্ত্র জানা ছিল। ধূম দেখিয়া অগ্নি নিশ্চয়ই অনুমান করিলাম, বরঞ্চ অগ্নিরও হেতু অনুমান করিতে আমার বিলম্ব হইল না। সুতরাং সোজা সেই দিকে অগ্রসর হইয়া গেলাম। পূর্বেই বলিয়াছি, জলটা এখানকার বড় বদ। বাহ, এই তো চাই, এ যে খাঁটি সন্ন্যাসীর আশ্রম। মস্ত ধুনির উপর লোটায় করিয়া চায়ের জল চড়িয়াছে। বাবা অর্ধ মুদ্রিত চক্ষে সম্মুখে বসিয়া আছেন। তাহার আশেপাশে গাঁজার উপকরণ। একজন বাচ্চা সন্ন্যাসী একটা ছাগি দহন করিতেছে, চা সেবায় লাগিবে। গোটা 2 উট, গোটা 2 টাট্টু ঘোড়া এবং সবৎসা গাভী কাছাকাছি গাছের ডালে বাঁধা রহিয়াছে। পাশেই একটা ছোট তাঁবু। উঁকি মারিয়া দেখি ভিতরে আমার বয়সী এক চেলা 2 পায়ে পাথরের বাটি ধরিয়া মস্ত একটা নিম দণ্ড দিয়া ভাং তৈয়ারি করিতেছে। দেখিয়া আমি ভক্তিতে আপ্লুত হইয়া গেলাম এবং চোখের পলকে সাধু বাবাজির পদতলে একেবারে লুটাইয়া পড়িলাম। পদধূলি মস্তকে ধারণ করিয়া করজোড়ে মনে মনে বলিলাম, ভগবান, তোমার কি অসীম করুণা! কি স্থানেই আমাকে আনিয়া দিলে। চুলোয় যাগ্গে পিয়ারী। এই মুক্তি মার্গের সিংহদ্বার ছাড়িয়া তিলার্ধ যদি অন্যত্র যাই, আমার যেন অনন্ত নরকেও আর স্থান না হয়। সাধুজি বললেন, কেউ বেটা? আমি সবিনয় নিবেদন করিলাম, আমি গৃহত্যাগী,
মুক্তি পথান্বেষী হতভাগ্য শিশু, আমাকে দয়া করিয়া তোমার চরণ সেবার অধিকার দাও। সাধুজি মৃদু হাস্য করিয়া বার দুই মাথা নাড়িয়া হিন্দি করিয়া সংক্ষেপে বলিলেন, বেটা ঘরে ফিরিয়া যাও, এ পথ অতি দুর্গম। আমি করুণ কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিলাম, বাবা, মহাভারতে লেখা আছে, মহাপাপিষ্ঠ জগাই মাধাই বশিষ্ঠ মুনির পা ধরিয়া স্বর্গে গিয়াছিলেন, আর আপনার পা ধরিয়া আমি কি মুক্তিও পাইব না? নিশ্চয়ই পাইব। সাধুজি খুশি হইয়া বলিলেন, বাত তেরা সচ্চা হে। আচ্ছা বেটা, রামজি কা খুশি। যিনি দুগ্ধ দহন করিতেছিলেন তিনি আসিয়া চা তৈরি করিয়া বাবাকে দিলেন। তাহার সেবা হইয়া গেলে আমরা প্রসাদ পাইলাম। ভাং তৈয়ারি হইতেছিল সন্ধ্যার জন্যে, তখনও বেলা ছিল। সুতরাং অন্য প্রকার আনন্দের উদ্যোগ করিতে বাবা তাঁর দ্বিতীয় চেলাকে গঞ্জিকার কলিকাটা ইঙ্গিতে দেখাইয়া দিলেন এবং প্রস্তুত হইতে বিলম্ব না হয় সে বিষয় বিশেষ করিয়া উপদেশ দিলেন। আধ ঘণ্টা কাটিয়া গেল। সর্বদর্শী বাবা আমার প্রতি পরম তুষ্ট হইয়া বলিলেন, হাঁ বেটা, তোমার অনেক গুণ, তুমি আমার চেলা হইবার উপযুক্ত পাত্র। আমি পরমানন্দে আর একবার বাবার পদধূলি মস্তকে গ্রহণ করিলাম। পরদিন প্রাতঃ স্নান করিয়া আসিলাম, দেখিলাম গুরুজির আশীর্বাদে অভাব কিছুরই নাই। প্রধান চেলা যিনি, তিনি টাটকা এক সুট গেরুয়া বস্ত্র, জোড়া দশেক ছোট বড় রুদ্রাক্ষ মালা এবং একজোড়া পিতলের তাগা বাহির করিয়া দিলেন, যেখানে যেটি মানায়। সাজগোজ করিয়া খানিকটা ধুনির ছাই মাথায় মুখে মাখিয়া ফেলিলাম। চোখ টিপিয়া কহিলাম, বাবাজি, আয়না টায়না হে, মুখখানা যে ভারী একবার দেখতে ইচ্ছে হচ্ছে। দেখিলাম তাহার রস বোধ আছে, তথাপি একটুখানি গম্ভীর হইয়া তাচ্ছিল্য ভরেই বলিলেন, হ্যাঁ একটো, তবে লুকিয়ে আনো না একবার। মিনিট দুই পরে আয়না লইয়া একটা গাছের আড়ালে গেলাম। পশ্চিমী নাপিতরা যেরূপ একখানি আয়না হাতে ধরাইয়া দিয়া ক্ষৌরকর্ম সম্পন্ন করে, সেইরূপ ছোট একটুখানি টিন মোড়া আরশি। তা হোক, একটুখানি দেখিলাম, যত্নে এবং সদা ব্যবহারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চেহারা দেখিয়া আর হাসিয়া বাঁচি না। কে বলিবে আমি সেই শ্রীকান্ত, যিনি কিছুকাল পূর্বেই রাজা রাজরাজ মজলিসে বসিয়া বাইজির গান শুনিতেছিলেন। তা যাক, ঘণ্টাখানেক পরে গুরু মহারাজের সমীপে দীক্ষার জন্য নীত হইলাম। মহারাজ চেহারা দেখিয়া সাতিশয় প্রীত হইয়া বলিলেন, বেটা, মাহিনা একাত ঠেরো। মনে মনে বহুত আচ্ছা বলিয়া তাহার পদধূলি গ্রহণ করিয়া যুক্ত করে ভক্তি ভরে এক পাশে বসিলাম। আজ কথায় কথায় তিনি আধ্যাত্মিকতার অনেক উপদেশ দিলেন। ইহার দুরূহতার বিষয়, ইহার গভীর বিরাগ এবং কঠোর সাধনার বিষয়, আজকাল ভণ্ড পাষণ্ডেরা কি প্রকার ইহা কলঙ্কিত করিতেছে তাহার বিশেষ বিবরণ, এবং ভগবৎ পাদপদ্মে মতি স্থির করিতে হইলেই বা কি কি আবশ্যক, এতৎপক্ষে বৃক্ষজাতীয় শুষ্ক বস্তু বিশেষের ধূম ঘন ঘন মুখ বিবর দ্বারা শোষণ করত নাসারন্ধ্র পথে শনৈ শনৈ বিনর্গিত করায় কিরূপ আশ্চর্য উপকার তাহা বুঝাইয়া দিলেন, এবং এ বিষয়ে আমার নিজের অবস্থা যে অত্যন্ত আশাপ্রদ সেই ইঙ্গিত করিয়াও আমার উৎসাহ বর্ধন করিলেন। এইরূপে সেদিন মোক্ষ পথের অনেক নিগৃঢ় তাৎপর্য অবগত হইয়া গুরু মহারাজের তৃতীয় চেলাগিরিতে বহাল হইয়া গেলাম। গভীর বিরাগ এবং কঠোর সাধনার জন্য মহারাজের আদেশে আমাদের সেবার ব্যবস্থাটা অমনি একটু কঠোর রকমের ছিল। তাহার পরিমাণও যেমনই, রসনাতেও তাহা তেমনই। চা, রুটি, ঘৃত, দধি, দুগ্ধ, চূড়া, শর্করা ইত্যাদি কঠোর সাত্ত্বিক ভোজন এবং তাহা জীর্ণ করিবার অনুপান। আবার ভগবৎ পদারবিন্দ হইতেও চিত্ত বিক্ষিপ্ত না হয়, সেদিকেও আমাদের লেশ মাত্র অবহেলা ছিল না। ফলে আমার শুকনো কাঠে ফুল ধরিয়া গেল, একটুখানি ভুঁড়ির লক্ষণও দেখা দিল। একটা কাজ ছিল ভিক্ষায় বাহির হওয়া। সন্ন্যাসীর পক্ষে ইহা সর্বপ্রধান কাজ না হইলেও একটা প্রধান কাজ বটে,
কারণ সাত্ত্বিক ভোজনের সহিত ইহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু মহারাজ নিজে ইহা করিতেন না, আমরা তাহার সেবকেরা পালা করিয়া করিতাম। সন্ন্যাসীর অপরাপর কর্তব্যে আমি তাহার অন্য 2 চেলাকে অতি সত্বর ডিঙাইয়া গেলাম। শুধু এইটাতেই বারবার খোঁড়াইতে লাগিলাম। এটা কোনোদিনই নিজের কাছে সহজ এবং রুচিকর করিয়া তুলিতে পারিলাম না। তবে এই একটা সুবিধা ছিল, সেটা হিন্দুস্থানীদের দেশ। আমি ভালো মন্দর কথা বলিতেছি না, আমি বলিতেছি বাংলাদেশের মতো সেখানকার মেয়েরা হাত জোড়া আর একবারই এগিয়ে দেখো বলিয়া উপদেশ দিত না, এবং পুরুষেরাও চাকরি না করিয়া ভিক্ষা করি কেন তাহার কৈফিয়ত তলব করিত না। ধনী দরিদ্র নির্বিশেষে প্রতি গৃহস্থই সেখানে ভিক্ষা দিত, কেহই বিমুখ করিত না। এমনি দিন যায়। দিন 15 তো সেই আমবাগানের মধ্যেই কাটিয়া গেল। দিনের বেলা কোনো বালাই নাই, শুধু রাত্রে মশার কামড়ের জ্বালায় মনে হইত থাক মোক্ষ সাধন। গায়ের চামড়া আরেকটু মোটা করিতে না পারিলে তো আর বাঁচি না। অন্যান্য বিষয় বাঙালি যত সেরাই হোক, এ বিষয়ে বাঙালির চেয়ে হিন্দুস্থানি চামড়া যে সন্ন্যাসের পক্ষে ঢের বেশি অনুকূল, তাহা স্বীকার করিতেই হইবে। সেদিন প্রাত স্নান করিয়া সাত্ত্বিক ভোজনের চেষ্টায় বহির্গত হইতেছি। গুরু মহারাজ ডাকিয়া বলিলেন, ভরদ্বাজ মুনি বসহি প্রয়াগা, জিনহি রাম পদ অতি অনুরাগা। অর্থাৎ স্ট্রাইক দি টেন্ট, প্রয়াগ যাত্রা করিতে হইবে। কিন্তু কাজ তো সহজ নয়, সন্ন্যাসীর যাত্রা কি না। পা বাঁধা টাট্টু খুঁজিয়া আনিয়া বোঝাই দিতে, উটের উপরে মহারাজের জিন কষিয়া দিতে, গরু ছাগল সঙ্গে লইতে, পোঁটলা পুঁটলি বাঁধিতে গুছাইতে একবেলা গেল। তারপরে রওনা হইয়া ক্রোশ 2 দূরে সন্ধ্যার প্রাক্কালে বিঠৌরা গ্রাম ও প্রান্তে এক বিরাট বটমূলে আস্তানা ফেলা হইল। জায়গাটা মনোরম, গুরু মহারাজের দিব্য পছন্দ হইল। তা তো হইল, কিন্তু সেই ভরদ্বাজ মুনির আস্তানায় পৌঁছিতে যে কয় মাস লাগিবে সে তো অনুমান করিতেই পারিলাম না। এই বিঠৌরা গ্রামের নামটা কেন আমার মনে আছে তাহা এইখানে বলিব। সেদিনটা পূর্ণিমা তিথি, অতএব গুরু আদেশে আমরা 3 জনেই 3 দিকে ভিক্ষার জন্য বাহির হইয়া পড়িলাম। একা হইলে উদরপূর্তির জন্য চেষ্টা চরিত্র মন্দ করিতাম না, কিন্তু আজ আমার সে চার ছিল না বলিয়া অনেকটা নিরর্থক ঘুরিয়া বেড়াইতেছিলাম। একটা বাড়ির খোলা দরজার ভিতর দিয়া হঠাৎ একটা বাঙালি মেয়ের চেহারা চোখে পড়িয়া গেল। তার কাপড়খানা যদিচ দেশি তাঁতে বোনা গুণ চটের মতোই ছিল, কিন্তু পরিবার বিশেষ ভঙ্গিটাই আমার কৌতূহল উদ্রেক করিয়াছিল। ভাবিলাম 5-6 দিন এই গ্রামে আছি, প্রায় সব ঘরেই গিয়াছি, কিন্তু বাঙালি মেয়ে তো দূরের কথা, একটা পুরুষের চেহারাও তো চোখে পড়ে নাই। সাধু সন্ন্যাসীর অবারিত দ্বার, ভিতরে প্রবেশ করিতেই মেয়েটি আমার পানে চাহিয়া রহিল। তাহার মুখখানি আমি আজও মনে করিতে পারি। তাহার কারণ এই যে 10-11 বছরের মেয়ের চোখে এমন করুণ, এমন মলিন উদাস চাহনি আমি আর কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। তাহার মুখে, তাহার ঠোঁটে, তাহার চোখে, তাহার সর্বাঙ্গ দিয়া দুঃখ এবং হতাশা যেন ফাটিয়া পড়িতেছিল। আমি একেবারেই বাংলা করিয়া বলিলাম, 4টি ভিক্ষে আনো দেখি মা। প্রথমটা সে কিছুই বলিল না, তারপরে তার ঠোঁট দুটি বার 2 কাঁপিয়া ফুলিয়া উঠিল, তারপরে সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। আমি মনে মনে একটু লজ্জিত হইয়া পড়িলাম, কারণ সম্মুখে কেহ না থাকিলেও পাশের ঘর হইতে বিহারী মেয়েদের কথাবার্তা শোনা যাইতেছিল। তাহাদের কেহ হঠাৎ বাহির হইয়া এই অবস্থায় উভয়কে দেখিয়া কি ভাবিবে কি বলিবে তাহা ভাবিয়া না পাইয়া দাঁড়াইব কি প্রস্থান করিব স্থির করিবার পূর্বেই মেয়েটি কাঁদিতে কাঁদিতে এক নিঃশ্বাসে সহস্র প্রশ্ন করিয়া ফেলিল। তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কি বর্ধমান জেলায়? কবে সেখানে যাবে? তুমি রাজপুর জানো? সেখানকার গৌরী তেওয়ারিকে চেনো? আমি কহিলাম, তোমার বাড়ি কি বর্ধমানের রাজপুরে? মেয়েটি হাত দিয়ে চোখের জল মুছিয়া বলিল, হ্যাঁ, আমার বাবার নাম গৌরী তেওয়ারি, আমার দাদার নাম রামলাল তেওয়ারি। তাঁদের তুমি চেনো?
আমি 3 মাস শ্বশুরবাড়ি এসেছি, একখানি চিঠিও পাইনে। বাবা, দাদা, মা, গিরিবালা, খোকা কেমন আছে কিছু জানি নে। ওই যে অশ্বত্থ গাছ, ওর তলায় আমার দিদির শ্বশুরবাড়ি। ও সোমবারে দিদি গলায় দড়ি দিয়ে মরেছে। এরা বলে না, সে কলেরায় মরেছে। আমি বিস্ময় হতবুদ্ধি হইয়া গেলাম। ব্যাপার কি, এরা তো দেখছি পুরা হিন্দুস্থানি, অথচ মেয়েটি একেবারে খাঁটি বাঙালির মেয়ে। এত দূরে এ বাড়িতে এদের শ্বশুরবাড়িটি বা কি করিয়া হইল, আর ইহাদের স্বামী শ্বশুর শাশুড়ি বা এখানে কি করিতে আসিল? জিজ্ঞাসা করিলাম, তোমার দিদি গলায় দড়ি দিল কেন? সে কহিল, দিদি রাজপুরে যাবার জন্য দিন রাত কাঁদত, খেত না, শুতো না, তাই তার চুল আড়ায় বেঁধে তাকে সারা দিন রাত দাঁড় করিয়ে রেখেছিল, তাই দিদি গলায় দড়ি দিয়ে মরেছে। প্রশ্ন করিলাম, তোমারও শ্বশুর শাশুড়ি কি হিন্দুস্থানি? মেয়েটি আর একবার কাঁদিয়া ফেলিয়া কহিল, হ্যাঁ। আমি তাদের কথা কিছু বুঝতে পারিনে, তাদের রান্না মুখে দিতে পারিনে। আমি তো দিন রাত কাঁদি, কিন্তু বাবা আমাকে চিঠিও লেখে না, নিয়েও যায় না। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, তোমার বাবা এত দূরে তোমার বিয়ে দিলেন কেন? মেয়েটি কহিল, আমরা যে তেওয়ারি, আমাদের ঘর ও দেশে তো পাওয়া যায় না। তোমাকে কি এরা মারধর করে? সে কহিল, করে না, এই দেখো না, বলিয়া মেয়েটি বাহুতে, পিঠের উপর, গালের উপর দাগ দেখাইয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে কাঁদিতে কহিল, আমিও দিদির মতো গলায় দড়ি দিয়ে মরব। তাহার কান্না দেখিয়া আমার নিজের চক্ষু সজল হইয়া উঠিল। আর প্রশ্নোত্তর বা ভিক্ষার অপেক্ষা না করিয়াই বাহির হইয়া পড়িলাম। মেয়েটি কিন্তু আমার পিছনে পিছনে আসিয়া বলিতে লাগিল, আমার বাবাকে গিয়ে তুমি বলবে তো আমাকে একবার নিয়ে যেতে, নইলে আমি বলিতে কোনো মতে একটা ঘাড় নাড়িয়া সায় দিয়া দ্রুত বেগে আমি অদৃশ্য হইয়া গেলাম। মেয়েটির বুক ছেঁড়া আবেদন আমার দুই কানের মধ্যে বাজিতেই লাগিল। রাস্তার মোড়ের উপরেই একটা মুদির দোকান। প্রবেশ করিতেই দোকানদার সসম্মানে অভ্যর্থনা করিল। খাদ্যদ্রব্য ভিক্ষা না করিয়া যখন একখানা চিঠির কাগজ ও কালি কলম চাহিয়া বসিলাম, তখন সে কিছু আশ্চর্য হইল বটে, কিন্তু প্রত্যাখ্যান করিল না। সেইখানে বসিয়া গৌরী তেওয়ারির নামে একখানা পত্র লিখিয়া ফেলিলাম। সমস্ত বিবরণ বিব্রত করিয়া পরিশেষে এ কথাও লিখিতে ছাড়িলাম না যে মেয়েটির দিদি সম্প্রতি গলায় দড়ি দিয়া মরিয়াছে, এবং সেও মারধর অত্যাচার সহ্য করিতে না পারিয়া সেই পথে যাইবার সংকল্প করিয়াছে। তিনি নিজে আসিয়া ইহার বিহিত না করিলে কি ঘটে বলা যায় না। খুব সম্ভব তোমার চিঠিপত্র ইহারা মেয়েটিকে দেয় না। ঠিকানা দিলাম, বর্ধমান জেলার রাজপুর গ্রাম। জানি না সে পত্র গৌরী তেওয়ারির কাছে পৌঁছিয়াছিল কিনা, এবং পৌঁছাইলেও সে কিছু করিয়াছিল কিনা, কিন্তু ব্যাপারটা আমার মনের মধ্যে এমনই মুদ্রিত হইয়া গিয়াছিল যে এতকাল পরেও সমস্ত স্মরণ রহিয়াছে, এবং এই আদর্শ হিন্দু সমাজের সুখ্যাতি সূক্ষ্ম জাতিভেদের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব আজিও যায় নাই। হইতে পারে এই জাতিভেদ ব্যাপারটা খুব ভালো। এই উপায়েই সনাতন হিন্দু জাতিটা যখন আজ পর্যন্ত বাঁচিয়া আছে, তখন ইহার প্রচণ্ড উপকারিতা সম্বন্ধে সংশয় করিবার, প্রশ্ন করিবার আর কিছুই নাই। কে কোথায় দুটো হতভাগা মেয়ে দুঃখ সহ্য করিতে না পারিয়া গলায় দড়ি দিয়া মরিবে বলিয়া ইহার কঠোর বন্ধন এক বিন্দু শিথিল করার কল্পনা করাও পাগলামি। কিন্তু মেয়েটার কান্না যে লোক চোখে দেখিয়া আসিয়াছে, তাহার সাধ্য নাই এ প্রশ্ন নিজের নিকট হইতে থামাইয়া রাখে যে কোনো মতে টিকিয়া থাকাই কি চরম সার্থকতা। এমন অনেক জাতি তো টিকিয়া আছে। কুকিরা আছে, কোল, ভিল, সাঁওতালরা আছে। প্রশান্ত মহাসাগরে অনেক ছোটোখাটো দ্বীপের অনেক ছোটোখাটো জাতির মানুষ সৃষ্টির শুরু হইতেই বাঁচিয়া আছে। আফ্রিকায় আছে, আমেরিকায় আছে, তাহাদেরও এমন সকল কড়া সামাজিক আইন কানুন আছে যে শুনিলে গায়ের রক্ত জল হইয়া যায়। বয়সের হিসাবে তাহারা ইউরোপের অনেক জাতির অতিবৃদ্ধ প্রপিতামহের চেয়েও প্রাচীন, আমাদের চেয়েও পুরাতন, কিন্তু তাই বলিয়াই যে ইহারা আমাদের চেয়ে সামাজিক আচার ব্যবহারে শ্রেষ্ঠ,
এমন অদ্ভুত সংশয় বোধ করি কাহারও মনে ওঠে না। সামাজিক সমস্যা ঝাঁক বাঁধিয়া দেখা দেয় না, এমনই এক আত্মা কচ্ছিৎ আবির্ভূত হয়। নিজের বাঙালি মেয়ে দুটির খোট্টার ঘরে বিবাহ দিবার সময় গৌরী তেওয়ারি মনে বোধ করি এরূপ প্রশ্ন আসিয়াছিল, কিন্তু সে বেচারা এ দুরহ প্রশ্নের কোনো পথ খুঁজিয়া না পাইয়াই শেষে সামাজিক যুপকাষ্ঠে কন্যা দুটিকে বলি দিতে বাধ্য হইয়াছিল। যে সমাজ এই দুইটি নিরুপায় ক্ষুদ্র বালিকার জন্য স্থান করিয়া দিতে পারে নাই, যে সমাজ আপনাকে এতটুকু প্রসারিত করিবার শক্তি রাখে না, সে পঙ্গু আড়ষ্ট সমাজের জন্য মনের মধ্যে কিছুমাত্র গৌরব অনুভব করিতে পারিলাম না। কোথায় একজন মস্ত বড় লোকের লেখায় পড়িয়াছিলাম, আমাদের সমাজ জাতিভেদ বলিয়া যে একটা বড় রকম সামাজিক প্রশ্নের উত্তর জগতের সমক্ষে ধরিয়া দিয়েছিল, তাহার চূড়ান্ত নিষ্পত্তি আজও হয় নাই। এই রকম একটা কথা, কিন্তু এই সমস্ত যুক্তিহীন উচ্ছ্বাসের উত্তর দিতেও যেমন প্রবৃত্তি হয় না, হয় নাই, হইবে না বলিয়া নিজের প্রশ্নের নিজেরই উত্তর প্রবল কণ্ঠে ঘোষণা করিয়া দিয়া যাহারা চাপিয়া বসিয়া যায়, তাহাদের জবাব দেওয়া তো তেমনই কঠিন। যাগে দোকান হইতে উঠিলাম, সন্ধান করিয়া বেয়ারিং পত্রটি ডাক বাক্সে ফেলিয়া দিয়া যখন আস্তানায় আসিয়া উপস্থিত হইলাম, তখনও আমার অন্যান্য সহযোগীরা আটা চাল প্রভৃতি সংগ্রহ করিয়া ফিরিয়া আসে নাই। দেখিলাম সাধু বাবা আজ যেন বিরক্ত। হেতুটা তিনি নিজেই ব্যক্ত করিলেন। বলিলেন, এই গ্রামটা সাধু সন্ন্যাসীর প্রতি তেমন অনুরক্ত নয়, সেবাদির ব্যবস্থা তেমন সন্তোষজনক করে না, সুতরাং কালই এ স্থান ত্যাগ করিতে হইবে। যে আজ্ঞা বলিয়া আমি তৎক্ষণাৎ অনুমোদন করিলাম। পাটনাটা দেখিবার জন্য মনের মধ্যে কোথায় যেন একটা প্রবল কৌতূহল ছিল, নিজের কাছে আর তাহা ঢাকিয়া রাখিতে পারিলাম না। তাছাড়া এই সকল বেহারি পল্লীগুলিতে কোনো রকম আকর্ষণই খুঁজিয়া পাই নাই। ইতিপূর্বে বাংলার অনেক গ্রামেই তো বিচরণ করিয়া ফিরিয়াছি, কিন্তু তাহাদের সহিত ইহাদের কোনো তুলনাই হয় না। নর নারী গাছপালা জলবায়ু কোনোটাই আপনার বলিয়া মনে হয় না। সমস্ত মনটা সকাল হইতে রাত্রি পর্যন্ত শুধু কেবল পালাই পালাই করিতে থাকে। সন্ধ্যাবেলায় পাড়ায় পাড়ায় তেমন করিয়া খোল করতালের সঙ্গে কীর্তনের সুর কানে আসে না। দেব মন্দিরে আরতির কাঁসর ঘণ্টাগুলো সেরূপ গম্ভীর মধুর শব্দ করে না। এদেশের মেয়েরা শাঁখগুলাও কি ছাই তেমন মিষ্ট করিয়া বাজাইতে জানে না। এখানে মানুষ কি সুখেই থাকে। আর মনে হইতে লাগিল, এইসব পাড়াগাঁয়ের মধ্যে না আসিয়া পড়িলে তো নিজেদের পাড়াগাঁয়ের মূল্য কোনোদিনই এমন করিয়া চোখে পড়িত না। আমাদের জলে পানা, হাওয়ায় ম্যালেরিয়া, মানুষের পেটে পেটে পিলে, ঘরে ঘরে মামলা, পাড়ায় পাড়ায় দলাদলি, তা হোক, তবু তারই মধ্যে যে কত রস কত তৃপ্তি ছিল, এখন যেন তাহার কিছুই না বুঝিয়াও সমস্ত বুঝিতে লাগিলাম। পরদিন তাঁবু ভাঙিয়া যাত্রা করা হইল এবং সাধু বাবা যথাশক্তি ভরদ্বাজ মুনির আশ্রমের দিকে সদলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু পথটা সোজা হইবে বলিয়াই হোক, কিংবা মুনি আমার মন বুঝিয়াই হোক, পাটনার 10 ক্রোশের মধ্যে আর তাঁবু গাড়িলেন না। মনে একটা বাসনা ছিল, তা সে এখন থাক। পাপ তাপ অনেক করিয়াছি, সাধু সঙ্গে দিনকতক পবিত্র হইয়া আসিগে। একদিন সন্ধ্যার প্রাক্কালে যে জায়গায় আমাদের আড্ডা পড়িল, তাহার নাম ছোট বাঘিয়া। আড়া স্টেশন হইতে ক্রোশ আষ্টেক দূরে। এই গ্রামে একটি মহাপ্রাণ বাঙালি ভদ্রলোকের সহিত পরিচয় হইয়াছিল। তাহার সদাশয়তার এইখানে একটু বিবরণ দিব। তাহার পৈতৃক নামটা গোপন করিয়া রামবাবু বলাই ভালো, কারণ এখনো তিনি জীবিত আছেন, এবং পরে অন্যত্র যদিচ তাহার সহিত সাক্ষাৎ লাভ ঘটিয়াছিল, তিনি আমাকে চিনিতে পারেন নাই। না পারা আশ্চর্য নয়, কিন্তু তাহার স্বভাব জানি। গোপনে তিনি যে সকল সৎ কার্য করিয়াছেন, তাহার প্রকাশ্যে উল্লেখ করিলে তিনি বিনয়ে সংকুচিত হইয়া পড়িবেন, তাহা নিশ্চিত বুঝিতেছি। অতএব তাঁর নাম রামবাবু। কি সূত্রে যে রামবাবু এই গ্রামে আসিয়াছিলেন এবং কেমন করিয়া যে জমি জমা সংগ্রহ করিয়া চাষ আবাদ করিতেছিলেন, অত কথা জানি না। এইমাত্র জানি তিনি দ্বিতীয় পক্ষ এবং গুটি 3-4
পুত্রকন্যা লইয়া তখন সুখে বাস করিতেছিলেন। সকালবেলা শোনা গেল এই ছোট বড়া বাঘিয়া তো বটেই, আরও ৫-৭খানি গ্রামের মধ্যে তখন বসন্ত মহামারী রূপে দেখা গিয়াছে যে গ্রামের এই সকল দুঃসময়ের মধ্যেই সাধু সন্ন্যাসীর সেবা বেশ সন্তোষজনক হয়। সুতরাং সাধু বাবা অবিচলিত চিত্তে তথায় অবস্থান করিবার সংকল্প করিলেন। ভালো কথা, সন্ন্যাসী জীবটার সম্বন্ধে এইখানে আমি একটি কথা বলিতে চাই। জীবনে ইহাদের অনেকগুলিকেই দেখিয়াছি, বারচারেক এইরূপ ঘনিষ্ঠভাবেও মিশিয়াছি। দোষ যাহা আছে সে তো আছেই, আমি গুণের কথাই বলিব। নিছক পেটের দায়ে সাধুজি আপনারা তো আমাকে জানেন, কিন্তু ইহাদের মধ্যেও এই দুটো দোষ আমার চোখে পড়ে নাই। আর চোখের দৃষ্টিটাও যে আমার খুব মোটা তাও নয়। স্ত্রীলোক সম্বন্ধে ইহাদের সংযমই বলুন আর উৎসাহের স্বল্পতাই বলুন খুব বেশি, এবং প্রাণের ভয়টা ইহাদের নিতান্তই কম। যাবজ্জীবেত সুখং জীবেত তো আছেই, কি করিলে অনেকদিন জীবেত এই খেয়াল নাই। আমাদের সাধু বাবারও এক্ষেত্রে তাহাই হইল। প্রথমটার জন্য দ্বিতীয়টা তিনি তুচ্ছ করিয়া দিলেন। একটুখানি ধুনির ছাই এবং 2 ফোঁটা কুমণ্ডলের জলের পরিবর্তে যে সকল বস্তু হু হু করিয়া ঘরে আসিতে লাগিল, তাহা সন্ন্যাসী গৃহী কাহারও বিরক্তিকর হইতে পারে না। রামবাবু সস্ত্রী কাঁদিয়া আসিয়া পড়িলেন। 4 দিন জ্বরের পর আজ সকালে বড় ছেলের বসন্ত দেখা দিয়াছে, এবং ছোট ছেলেটি কাল রাত্রি হইতেই জ্বরে অচৈতন্য। বাঙালি দেখিয়া আমি উপযাচক হইয়া রামবাবুর সহিত পরিচয় করিলাম। ইহার পরে গল্পের মধ্যে মাসখানেকের বিচ্ছেদ দিতে চাই, কারণ কেমন করিয়া এই পরিচয় ঘনিষ্ঠ হইল, কেমন করিয়া ছেলে দুটি ভালো হইল, সে অনেক কথা বলিতে আমার নিজেরই ধৈর্য থাকিবে না, তা পাঠকের তো ঢের দূরের কথা। তবে মাঝের একটা কথা বলিয়া রাখি, দিন 15 পরে রোগের যখন বড় বাড়াবাড়ি, তখন সাধুজি তাহার আস্তানা গুটাইবার প্রস্তাব করিলেন। রামবাবু স্ত্রী কাঁদিয়া বলিলেন, সন্ন্যাসী দাদা, তুমি তো সত্যি সন্ন্যাসী নও, তোমার শরীরে দয়া মায়া আছে। আমার নবীন জীবনকে তুমি ফেলে চলে গেলে, তারা কখনো বাঁচবে না। কই যাও দেখি কেমন করে যাবে, বলিয়া তিনি আমার পা ধরিয়া ফেলিতেন। আমার চোখেও জল আসিল। রামবাবুও স্ত্রীর প্রার্থনায় যোগ দিয়া কাকুতি মিনতি করিতে লাগিলেন। সুতরাং আমি যাইতে পারিলাম না। সাধু বাবাকে বলিলাম, প্রভু তোমরা অগ্রসর হও, আমি পথের মধ্যে না পারি প্রয়াগে গিয়া যে তোমার পদধূলি মাথায় লইতে পারিব তাহাতে আর সন্দেহ নাই। প্রভু ক্ষুণ্ণ হইলেন। শেষে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া নিরর্থক কোথাও বিলম্ব না করি সে বিষয় বারংবার সতর্ক করিয়া দিয়া সদল বলে যাত্রা করিলেন। আমি রামবাবুর বাটিতেই রহিয়া গেলাম। এই অল্প দিনের মধ্যেই আমি যে প্রভুর সর্বাপেক্ষা স্নেহের পাত্র হইয়াছিলাম, এবং টিকিয়া থাকিলে তাহার সন্ন্যাসী লীলার অবসানে উত্তরাধিকার সূত্রে টাট্টু এবং উঠ দুটো যে দখল করিতে পারিতাম, তাহাতে কোনো সংশয় নাই। যাক, হাতের লক্ষ্মী পায়ে ঠেলিয়া গত কথা লইয়া পরিতাপ করিয়া লাভ নাই। ছেলে দুটি সারিয়া উঠিল। মারি এইবার প্রকৃতই মহামারী রূপে দেখা দিলেন। এ যে কি ব্যাপার তাহা যে না চোখে দেখিয়াছে তাহার দ্বারা লেখা পড়িয়া, গল্প শুনিয়া বা কল্পনা করিয়া হৃদয়ঙ্গম করা অসম্ভব। অতএব এই অসম্ভবকে সম্ভব করিবার প্রয়াস আমি করিব না। লোক পলাইতে আরম্ভ করিল। ইহার আর কোনো বাচ বিচার রহিল না। যে বাড়িতে মানুষের চিহ্ন দেখা গেল, সেখানে উঁকি মারিয়া দেখিলেই চোখে পড়িতে পারিত শুধু মা তার পীড়িত সন্তানকে আগলাইয়া বসিয়া আছেন। রামবাবুও তাহার ঘরের গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই দিলেন। অনেকদিন আগেই দিতেন, শুধু বাধ্য হইয়াই পারেন নাই। দিন 5-6 হইতেই আমার সমস্ত দেহটা এমনই একটা বিশ্রী আলস্যে ভরিয়া উঠিতেছিল যে কিছুই ভালো লাগিত না। ভাবিতাম রাত জাগা এবং পরিশ্রমের জন্যই এরূপ বোধ হইত। সেদিন সকাল হইতেই মাথা টিপটিপ করিতে লাগিল। নিতান্ত অরুচির উপর দুপুরবেলা যাহা কিছু খাইলাম, অপরাহ্ন বেলায় বমি হইয়া গেল। রাত্রি 9টা-10টার সময় টের পাইলাম জ্বর হইয়াছে।
সেদিন সারা রাত্রি ধরিয়াই তাহাদের উদ্যোগ আয়োজন চলিতেছিল। সবাই জাগিয়াছিলেন। অনেক রাত্রে রামবাবু স্ত্রী বাহিরের ঘরে ঢুকিয়া বলিলেন, সন্ন্যাসী দাদা, তুমি কেন আমাদের সঙ্গেই আড়া পর্যন্ত চলো না? আমি বলিলাম, তাই যাব, কিন্তু তোমাদের গাড়িতে আমাকে একটু জায়গা দিতে হবে। ভগিনী উৎসুক হইয়া প্রশ্ন করিলেন, কেন সন্ন্যাসী দাদা, গাড়ি তো দুটোর বেশি পাওয়া গেল না, আমাদের নিজেদেরই যে জায়গা হচ্ছে না। আমি কহিলাম, আমার হাঁটবার যে ক্ষমতা নেই দিদি, সকাল থেকেই বেশ জ্বর এসেছে। জ্বর? বলো কি গো? বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়াই আমার নতুন ভগিনী মুখ কালি করিয়া প্রস্থান করিলেন। কতক্ষণ পরে ঘুমাইয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। জাগিয়া উঠিয়া দেখিলাম বেলা হইয়াছে। বাড়ির ভিতর ঘরে ঘরে তালা বন্ধ, জনপ্রাণী নাই। বাহিরের যে ঘরটায় আমি থাকিতাম তাহার সম্মুখ দিয়াই এই গ্রামের কাঁচা রাস্তাটা আড়া স্টেশন পর্যন্ত গিয়াছে। এই রাস্তার উপর দিয়া প্রত্যহ অন্তত ৫-৬খানা গরুর গাড়ি মৃত্যুভীত নরনারী বোঝাই লইয়া স্টেশনে যাইত। সারাদিন অনেক চেষ্টার পরে ইহারই একখানিতে সন্ধ্যার সময় স্থান করিয়া লইয়া উঠিয়া বসিলাম। যে প্রাচীন বেহারি ভদ্রলোকটি দয়া করিয়া আমাকে সঙ্গে লইয়াছিলেন, তিনি অতি প্রত্যুষেই স্টেশনের কাছে একটা গাছতলায় আমাকে নামাইয়া দিলেন। তখন আর আমার বসিবার সামর্থ্য ছিল না, সেইখানেই শুইয়া পড়িলাম। অদূরে একটা পরিত্যক্ত টিনের শেড ছিল। পূর্বে এটি মোসাফিরখানার কাজে ব্যবহৃত হইত, কিন্তু বর্তমান সময়ে বৃষ্টি বাদলার দিনে গরু বাছুরের ব্যবহার ছাড়া আর কোনো কাজে লাগিত না। ভদ্রলোক স্টেশন হইতে একজন বাঙালি যুবককে ডাকিয়া আনিলেন। আমি তাহারই দয়ায় জন কয়েক কুলির সাহায্যেই এই শেডখানির মধ্যে নীত হইলাম। আমার বড় দুর্ভাগ্য, আমি যুবকটির কোনো পরিচয় দিতে পারিলাম না, কারণ কিছুই জিজ্ঞাসা করা হয় নাই। মাস ৫-৬ পরে জিজ্ঞাসা করিবার যখন সুযোগ এবং শক্তি হইল, তখন সংবাদ লইয়া জানিলাম বসন্ত রোগে ইতিমধ্যেই তিনি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। তবে তাহার কথা শুনিয়া এইমাত্র জানিয়াছিলাম তিনি পূর্ববঙ্গের লোক এবং ১৫ টাকা বেতনে স্টেশনে চাকরি করেন। খানিক পরে তিনি তাহার নিজের শতজীর্ণ বিছানাটি আনিয়া হাজির করিলেন এবং বারবার বলিতে লাগিলেন তিনি স্বহস্তে রাঁধিয়া খান এবং পরের ঘরে থাকেন। দুপুরবেলা এক বাটি গরম দুধ আনিয়া পিড়াপিড়ি করিয়া খাওয়াইয়া বলিলেন, ভয় নাই, ভালো হইয়া যাইবেন, কিন্তু আত্মীয় বন্ধু বান্ধব কাহাকেও যদি সংবাদ দিবার থাকে তো ঠিকানা দিলে তিনি টেলিগ্রাফ করিয়া দিতে পারেন। তখনও আমার বেশ জ্ঞান ছিল, সুতরাং ইহাও বেশ বুঝিতেছিলাম আর বেশিক্ষণ নয়। এমনি জ্বর যদি আর ৫-৬ ঘন্টাও স্থায়ী হয় তো চৈতন্য হারাইতে হইবে। অতএব যাহা কিছু করিবার ইতিমধ্যে না করিলে আর করাই হইবে না। তা বটে, কিন্তু সংবাদ দিবার প্রস্তাবে ভাবনায় পড়িলাম। কেন তাহা খুলিয়া বলিবার প্রয়োজন নাই, কিন্তু ভাবিলাম গরিবের টেলিগ্রাফের পয়সাটা অপব্যয় করাইয়া আর লাভ কি? সন্ধ্যার পর ভদ্রলোক তাঁর ডিউটির ফাঁকে এক ভাঁড় জল ও একটা কেরোসিনের ডিবা লইয়া উপস্থিত হইলেন। তখন জ্বরের যন্ত্রণায় মাথা ক্রমশ বেঠিক হইয়া উঠিতেছিল। তাহাকে কাছে ডাকিয়া বলিলাম, যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ মাঝে মাঝে দেখবেন, তারপরে যা হয় তা হোক, আপনি আর কষ্ট করবেন না। ভদ্রলোক অত্যন্ত মুখচোরা প্রকৃতির লোক, কথা সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল না। প্রত্যুত্তরে তিনি না না বলিয়াই চুপ করিলেন। বলিলাম, আপনি সংবাদ দিতে চেয়েছিলেন, আমি সন্ন্যাসী মানুষ, আমার যথার্থ আপনার জন কেউ নাই, তবে পাটনার পিয়ারি বাইজির ঠিকানায় যদি একখানা পোস্টকার্ড লিখে দেন যে শ্রীকান্ত আড়া স্টেশনের বাহিরে একটা টিন শেডের মধ্যে মরণাপন্ন হয়ে পড়ে আছে, তাহলে। ভদ্রলোক শশব্যস্ত হইয়া উঠিলেন। আমি এখনই দিচ্ছি, চিঠি এবং টেলিগ্রাফ দুইই পাঠিয়ে দিচ্ছি, বলিয়া তিনি উঠিয়া গেলেন। আমি মনে মনে বলিলাম, ভগবান, সংবাদটা যেন সে পায়। জ্ঞান হইয়া প্রথমটা ভালো বুঝিতে পারিলাম না। মাথায় হাত দিয়া ঠাহর করিয়া টের পাইলাম সেটা আইস ব্যাগ। চোখ মেলিয়া দেখিলাম ঘরের মধ্যে একটা খাটের উপরে শুইয়া আছি। সুমুখের
টুলের উপর একটা আলোর কাছে গোটা 2-3 ঔষধের শিশি, এবং তাহারই পাশে একটা দড়ির খাটিয়ার উপর কে একজন লাল চেক র্যাপার গায়ে দিয়া শুইয়া আছে। অনেকক্ষণ পর্যন্ত কিছুই স্মরণ করিতে পারিলাম না। তারপরে একটু একটু করিয়া মনে হইতে লাগিল, ঘুমের ঘোরে কত কি যেন স্বপ্ন দেখিয়াছি। অনেক লোকের আসা যাওয়া, ধরাধরি করিয়া আমাকে ডুলিতে তোলা, মাথা ন্যাড়া করিয়া ওষুধ খাওয়ানো, এমনই কত কি ব্যাপার। খানিক পরে লোকটি যখন উঠিয়া বসিল, দেখিলাম ইনি একজন বাঙালি ভদ্রলোক, বয়স 18-19-এর বেশি নয়। তখন আমার শিয়রের নিকট হইতে মৃদুস্বরে যে তাহাকে সম্বোধন করিল, তাহার গলা চিনিতে পারিলাম। পিয়ারি অতি মৃদুকণ্ঠে ডাকিল, বঙ্কু, বরফটা একবার কেন বদলে দিলি নে বাবা? ছেলেটি বলিল, দিচ্ছি, তুমি একটুখানি শোও না মা। ডাক্তারবাবু যখন বলে গেলেন বসন্ত নয়, তখন তো আর কোনো ভয় নেই মা। পিয়ারি কহিল, ওরে বাবা, ডাক্তার ভয় নেই বললেই কি মেয়ে মানুষের ভয় যায়? তোকে সে ভাবনা করতে হবে না বঙ্কু, তুই শুধু বরফটা বদলে দিয়ে শুয়ে পড়, আর রাত জাগিস নে। বঙ্কু আসিয়া বরফ বদলাইয়া দিল এবং ফিরিয়া গিয়া সেই খাটিয়ার উপরই শুইয়া পড়িল। অনতি বিলম্বে তাহার যখন নাক ডাকিতে লাগিল, আমি আস্তে আস্তে ডাকিলাম, পিয়ারি। পিয়ারি মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া কপালের জলবিন্দুগুলা আঁচলে মুছাইয়া লইয়া বলিল, আমাকে কি চিনতে পারছ? এখন কেমন আছো? আমি কহিলাম, ভালো আছি। কখন এলে? এ কি আড়া? পিয়ারি কহিল, হ্যাঁ আড়া, কাল আমরা বাড়ি যাব। আমি জিজ্ঞাসা করিলাম, কোথায়? পিয়ারি কহিল, পাটনায়। আমার বাড়ি ছাড়া আর কি কোথাও এখন তোমাকে ছেড়ে দিতে পারি? আমি কহিলাম, এই ছেলেটি কে রাজলক্ষ্মী? সে কহিল, আমার সতীন পো, কিন্তু বঙ্কু আমার পেটের ছেলেই, আমার কাছে থেকেই ও পাটনা কলেজে পড়ে। আজ আর কথা কয়ো না, ঘুমো, কাল সব কথা বলবো। বলিয়া সে আমার মুখের উপর হাত চাপা দিয়া আমার মুখ বন্ধ করিয়া দিল। আমি হাত বাড়াইয়া রাজলক্ষ্মীর ডান হাতখানি মুঠোর মধ্যে লইয়া পাশ ফিরিয়া শুইলাম। ইতি শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের 11 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।